আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যান্য আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। তারেক রহমান সরকারের প্রথম বাজেট আজকে পেশ করলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে বিশাল অনুষ্ঠান হয়েছে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারেক রহমান, মাননীয় প্রধানমন্ত্রী, এবং সেখানে তিন বাহিনীর প্রধান ছিলেন। সেখানে সেনা প্রধান জেনারেল ওয়াকার খানের সাথে তারেক রহমানের কি আলোচনা হলো, এছাড়াও সমসাময়িক কিছু। আসসালামু আলাইকুম এবং আদাব। বাজেট পেশের সাথে সাথে তুমুল সমালোচনা শুরু হয়ে গেছে। আমির খসরু যে বাজেটটি পেশ করেছেন তাতে বিশেষ বিশেষ খাতে কালো টাকা সাদা করার সুযোগ শুধু রাখা হয়নি, বরং সেই টাকার কোনো উৎস সম্পর্কে প্রশ্ন করা হবে না এমন বিধানও রাখা হয়েছে। কালো টাকা সাদা করার এর আগেও অতীতে আমরা দেখেছি, ডক্টর ইউনূসের আমলেও এটি করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আজকে যে বাজেটটি পেশ করা হলো সেখানে এই বিষয়টি নিয়েই সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে এবং অনেকেই মনে করছেন যে তারেক রহমান সরকার বা বিএনপি সরকার সেই অতীতের দুর্নীতির পথেই হাঁটছে। এই বিএনপি যখন 2001 থেকে 2006 পর্যন্ত ক্ষমতায় ছিল তখন কিন্তু পরপর 5 বার বাংলাদেশ পৃথিবীতে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, এবং বেগম খালেদা জিয়া এবং তার অর্থমন্ত্রী সাইফুর রহমান, এই দুজনই কিন্তু কালো টাকা সাদা করেছিলেন। এটা পৃথিবীতে খুব রেয়ার যে কোনো প্রধানমন্ত্রী বা ইমিডিয়েট পাস্ট প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী তারা কালো টাকা সাদা করে। তো সেই অতীতের রেকর্ডের পথ ধরেই তারেক রহমান সরকার এখন বলছেন যে কিছু কিছু খাতে, আবাসন খাত এবং জমি কেনা এসব খাতে আপনার যে কোনো কালো টাকা আপনি সাদা করতে পারবেন এবং ইউ ডোন্ট নিড টু ইভেন টেল দ্য সোর্স। সমস্যা হলো যে আজকে আপনি যখন এই কালো টাকা সাদা করবেন, কখনো না কখনো এই রেকর্ড তো থেকেই যাবে। আরেকটা আলোচনা যেটা চলছে যে ডক্টর ইউনূসের আমলে প্রায় 200 বিলিয়ন ডলারের সমপরিমাণ টাকা 17 মাসে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে। এই টাকাটা বেশ কয়েকদিন ধরে রেমিটেন্সের নামে ফেরত আনা হচ্ছে। তো এইবার যেহেতু এই সুযোগটা বিএনপি সরকার দিচ্ছে, তার মানে ইউনূসের বিভিন্ন উপদেষ্টা, এই ছাত্র সমন্বয়ক, এদের যে পাচার করা বিদেশি টাকা তার একটা বড় অংশ তারা আবার ফিরিয়ে এনে ব্ল্যাক মানি হোয়াইট করার এই সুযোগটা তারা নেবে। এবং কয়েকদিন ধরে আপনারা খেয়াল করছেন যে বাংলাদেশে বিদেশে কিন্তু আমাদের লোকজন জব হারাচ্ছে, মধ্যপ্রাচ্য সহ অনেক দেশেই জব কমে যাচ্ছে, লোকজন ফেরত আসছে, কিন্তু রেমিটেন্স বাড়ছে। এর দুটো ব্যাখ্যা হয়েছে যে আওয়ামী লীগ সরকারের আমলে জামাত একদম পরিকল্পিতভাবে বিদেশ থেকে রেমিটেন্স আনাটা বাধাগ্রস্ত করত। তারা সেখানে শক্তিশালী একটা হুন্ডি সিন্ডিকেট গড়ে তুলেছিল এবং মধ্যপ্রাচ্য বিশেষ করে সেখান থেকে হুন্ডির মাধ্যমে তারা বাংলাদেশে টাকা পাঠাতো। ইউনূসের আমলে সেই জামাতি হুন্ডি সিন্ডিকেটটা তারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানো শুরু করলো। প্লাস এই যে ইউনূসের আমলে এবং বিএনপির আমলেও, এমনকি ইউনূসের আমলে বিএনপি নেতারাও, জামাত নেতারাও অনেকে বিদেশে টাকা পাচার করেছিলেন, সেই রেমিটেন্সের নামে তারা দেশে এনেছেন। সুতরাং এই যে দুর্নীতির মহোৎসব, এই বাজেটে কিন্তু আজকে যেটি পেশ করা হলো সেখানে সেই সুযোগটা রাখা হলো। এখন দেখা যাক যে শেষ পর্যন্ত এই সুযোগটা থাকে কিনা, কিন্তু যে ওয়ার্ডিং ব্যবহার করা হয়েছে, যে ইভেন সোর্স ব্যবহার জিজ্ঞেস করা হবে না, তাতে মনে হয় যে এটি থাকবে। সুতরাং দেখা যাক, বাজেট নিয়ে আমরা আরো কথা বলবো। গতকাল ছিল এই আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস, এই উপলক্ষে সেনাকুঞ্জে একটি অনুষ্ঠান হয়েছে, যেটা শুরুতেই বললাম। সেখানে তারেক রহমানের সাথে সেনা প্রধানের বিভিন্ন সময় ইনফর্মাল কথা হয়েছে। আপনারা খেয়াল করেছেন আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকার খানের লুকটা কিন্তু বদলে গেছে। তিনি সম্প্রতি হজে গিয়েছিলেন এবং হজ থেকে ফিরে তাকে আমরা যে ছবিটা তার আমরা দেখছি, প্রথমে আমি ভেবেছিলাম যে এটা বোধহয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে ছেলেপেলেরা তৈরি করেছে, কারণ আজকাল তো
অনেক কিছুই বানানো হয়, কিন্তু পরবর্তীতে নিশ্চিত হলাম যে না, এটাই আমাদের জেনারেল ওয়াকার খান। তার মুখের গেট আপ, তার দাড়ি, তার মোচবিহীন দাড়ি দেখে অনেকেই রসিকতা করে বলছেন যে এই গেট আপ, এই স্টাইলটা নাকি জামাতি স্টাইল। জামাতের নেতাদের দেখবেন তাদের মোচ থাকে না, কিন্তু দাড়ি থাকে। এবং এই সূত্র ধরে অনেকেই বলছেন যে যেহেতু এই অভিযোগটি আমরা শুনেছি যে জেনারেল ওয়াকার খান ছাত্র জীবনে শিবিরের সাথে সম্পৃক্ত ছিলেন এবং রাজনৈতিকভাবে তিনি জামাতের আদর্শে বিশ্বাস করেন, তো এই দাড়ি গেট আপ দেখে অনেকেই সেটা আবার মনে করিয়ে দিচ্ছে। তারেক রহমানের সাথে বিভিন্ন সময় কথাবার্তায় তিনি বারবার স্মৃতিচারণ করছিলেন। তিনি মনে করিয়ে দিচ্ছিলেন বেগম খালেদা জিয়ার সাথে তিনি শেষ দিকে যখন দেখা করেছিলেন, যখন তারেক রহমান লন্ডনে ছিল, তখন বেগম খালেদা জিয়া তাকে বলেছিলেন দেশের জন্য যা ভালো হয় সেটা করতে, এবং তিনি তারেক রহমানের সাথে যোগাযোগ রাখতে বলেছিলেন। এবং বেগম খালেদা জিয়ার উপস্থিতিতে টেলিফোনে তিনি তারেক রহমানের সাথে কথা বলেছিলেন। তারেক রহমান তখন লন্ডনে ছিলেন। এই স্মৃতি তিনি আবার গতকাল চারণ করেছেন তারেক রহমানের সামনে, এবং তিনি আকারে ইঙ্গিতে যেটা বোঝাতে চেয়েছেন, তিনি আসলে এক্সটেনশন চান। সেনাপ্রধান তার মেয়াদ শেষ হবে আগামী বছরের, তারপরেও তিনি আরো কিছুদিন থাকতে চান সেনাপ্রধান হিসেবে। সেটাও যদি না হয় তাহলে তিনি একটি বিশেষ পদ তৈরি হোক এটা চান, যেখানে তাকে সেনাপ্রধানের পাশাপাশি সেনাবাহিনীতে একটা উপরের পদে রাখা যায়। এই আকাঙ্ক্ষাটা তিনি ব্যক্ত করেছেন, কিন্তু এ ব্যাপারে বিএনপির নীতি নির্ধারকদের মধ্যে মত পার্থক্য আছে। জেনারেল ওয়াকার খানের ফিউচার কি হবে এটা নিয়ে আমি পরে কথা বলবো, কিন্তু গতকাল এই সাইড টক্স গুলো হয়েছে এবং একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে জেনারেল ওয়াকার খানের শরীরটাও ভালো নেই। তার লিভার এবং কিডনিতে নানা রকমের জটিলতা দেখা দিয়েছে বলে সূত্রটি জানিয়েছে। তো এই অবস্থায় জেনারেল ওয়াকার খানের ফিউচার নিয়ে পরে একদিন কথা বলবো। আমি গতকাল বলেছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ফোন আলাপ হয়েছে। সেখানে যে ফ্রান্সে যে 15 থেকে 17 জুন যে গ্রুপ 7 বা G7 এর মিটিং, সেখানে একটা সাইড লাইন বৈঠকের বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে বাংলাদেশ নিয়ে কথা হবে বলে আলোচনা হয়েছে। তখন কোন দর্শক জানতে চেয়েছিলেন যে এই যে আমি নিউজটা দিলাম এবং কলকাতার তরুণ ঘোষ দাদাও এই খবরটি নাকি দিয়েছেন, তো এই দুজনের মিল আছে, কিন্তু কোনো মিডিয়ায় নাকি দেখা যায়নি। কিন্তু আজকে ভারতীয় মিডিয়া এটি প্রকাশ করেছে এবং ট্রাম্প এবং মোদি তাদের অফিসিয়াল সূত্র এটি স্বীকার করেছে। মানে আমি যেটা বলার চেষ্টা করি সেটা একেবারে যে ভিত্তিহীন তা নয়, আমি চেষ্টা করি যে একটা অথেন্টিক সোর্স থেকে বলার। গতকাল আরো বলেছিলাম ইসলামী ব্যাংকে অস্থিরতা, এই ব্যাংকটি বন্ধ হয়ে যাবে কিনা। তো আজকে আমাকে অনেকে ভিডিও ফুটেজ পাঠিয়েছেন, যেমন আমি একটা ফুটেজ দেখাই যে লোহাগাড়ায় অস্থিরতা চলছে, ব্যাংকিং খাত খুবই দুর্বল হয়ে পড়েছে। এবং ঠিক এই সময়ে সারা দেশব্যাপী জুলাই যোদ্ধারা ব্যাপকভাবে জনগণের রোষানলে পড়ছে। তাদের যেন কুফা কাটছেই না। হবিগঞ্জের সেই মাহাদি হাসান এসআই সন্তোষ চৌধুরীকে হত্যা করেছিল বলে যে গর্ব করে বলতো, তাকেও নাকি গতকাল কে বা কারা ব্যাপক পিটিয়ে হাসপাতালে ভর্তি করেছে। যা হোক, জুলাই যোদ্ধা জাহাঙ্গীরনগরের এক জুলাই যোদ্ধা তাকে প্রায় অর্ধ নগ্ন করে পিটিয়েছে। তো সারা দেশ থেকেই আমরা এরকম খবর পাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে। আসসালামু আলাইকুম সবাইকে অনেক রহমতুল্লাহি ধন্যবাদ। সম্মানিত দর্শক, স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন সাহেবকে নিয়ে বিএনপি ভেতরে বাইরে, সরকারের ভেতরে বাইরে, তারপর রাজনৈতিক দল যেগুলো সরকারের সঙ্গে আছেন তাদের ভেতরে এবং বাইরে, অন্যদিকে রাজপথের যারা বিরোধী দল আছে তাদের মধ্যে, এমনকি আওয়ামী লীগের মধ্যে, এমনকি ভারতের সঙ্গে
বাংলাদেশের যে সম্পর্ক, এই দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে জনাব সালাউদ্দিন সাহেব যে কোনো কারণে এই মুহূর্তে সবচেয়ে বাংলাদেশের একেবারে একটা হট ইস্যু। তার পক্ষে বহু মানুষ বহু কথা বলছেন, বিপক্ষে নানা জনে নানা কথা বলছেন। আর সেই কথার ফাঁকে তার যে মূল দায়িত্ব এবং কর্তব্য এটি হারিয়ে যাচ্ছে বলে খোদ বিএনপির যারা ত্যাগী এবং সংগ্রামী যারা নেতা রয়েছেন তারা সবাই খুব বিক্ষুব্ধ এবং সমালোচনা করছে। সমালোচনাগুলো হলো এই যে তিনি সব ব্যাপারে ভীষণভাবে দায়িত্ব এবং কর্তব্য পালন করার চেষ্টা করছেন, বিশেষ করে পার্লামেন্টকে জমিয়ে রাখা, বিরোধী দলকে সেই ব্যস্ত রাখা, তাদের উপর চাপ প্রয়োগ করা, এবং ইসলামী ব্যাংক নিয়ে তার ভূমিকা, তার বক্তব্য এখন সারা বাংলাদেশে রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। তো তিনি কেন ইসলামী ব্যাংক নিয়ে এত কথা বলছেন? ইসলামী ব্যাংক নিয়ে যদি কথা কেউ বলেন তো সেটা বলার জন্য অর্থমন্ত্রী আছেন, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কেন এই কথা বলবেন? আর পার্লামেন্টে তিনি অ্যাজ ইফ সংসদ নেতা অথবা সংসদের উপনেতা সেই হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন এবং সব ব্যাপারে জনাব তারেক রহমান সাহেবের মেন্টর হয়ে অ্যাজ ইফ জনাব তারেক রহমান সাহেব যে কথাগুলো বলতে চান বা বলা উচিত, অথবা তারেক রহমান সাহেব সেই কথাগুলো হয়তো তাকে দায়িত্ব এবং কর্তব্য দিয়েছেন, এইরকম একটা কর্তৃত্ব নিয়ে, আত্মবিশ্বাস নিয়ে তিনি যেভাবে কথা বলছেন, এটা বিএনপির যারা লোকজন রয়েছেন তারা না সহ্য করতে পারছেন, না হজম করতে পারছেন, আবার না প্রশংসা করতে পারছেন। তার যে জৌলুস, তার যে নূর মানে আলো, তার যে বিভা, তার যে বর্ণালী 7 রং, রংধনুর 7 রং, মানুষ যত দেখছে তত আশ্চর্য হচ্ছে। এবং সেই আশ্চর্যটার ইতিবাচক দিকগুলো আগে আপনাকে বলে নেই। প্রথমত, হি ইজ ওয়েল ড্রেসড। তিনি যাই পরেন অসাধারণ সুন্দর লাগে। পাজামা, পাঞ্জাবি, তার উপর যদি আবার কোটি পরেন, সেক্ষেত্রে তার যে সুপুরুষ, তিনি যে দেখতে সুন্দর, অন অ্যাভারেজে বাংলাদেশের মানুষ এত সুন্দর হয় না। এমনকি আপনি ভারতের পার্লামেন্টে, পাকিস্তানের পার্লামেন্টে বা সরকারে আমাদের সালাউদ্দিন সাহেবের মতো এরকম লম্বা, চওড়া, সুঠাম দেহি, চমৎকার করে কথা বলেন ইংরেজিতে, বাংলাতে এবং মাঝে মধ্যে উর্দু এবং আরবি অন্যান্য যে ভাষার আকর্ষণীয় কিছু শব্দমালা তিনি তার বক্তব্যে সংযুক্ত করে যেভাবে জাতির সামনে উপস্থাপন করেন, ওটা আওয়ামী লীগের লোকের মধ্যে কাউকে দেখা যেত না। ওখানে তো সাহেব ভালো কথা বলতেন, সুরঞ্জিত ভালো কথা বলতেন, কিন্তু সালাউদ্দিন সাহেবের যে বক্তব্য, তার বক্তব্যের মধ্যে যে মাল আছে, মশলা রয়েছে, উপাদান রয়েছে, তারপরে সেখানে যে সকল মেসেজ থাকে, স্যাটায়ার থাকে, ঠিক এই পর্যায়ের আকর্ষণীয় বক্তব্য আমরা আসলে নিকট অতীতে শুনিনি। এটা আমার নিজেরও ওনার পার্লামেন্টের বক্তব্য ভালো লাগে, আমি না শুনে পারি না। তো পার্লামেন্টে আমি আর কারো বক্তব্য শুনিনি এখন পর্যন্ত, শুধুমাত্র সালাউদ্দিন সাহেব ছাড়া অন্য কারো বক্তব্য আমাকে আকর্ষিত করেনি। তো বোঝার চেষ্টা করুন। তো বিএনপির যে সমস্ত লোকজন রয়েছেন, বড় বড় নেতা রয়েছেন, তারা এই যে সালাউদ্দিন সাহেবের যে উত্থান, তার যে স্মার্টনেস, তার যে বক্তব্য, এটা দেখছে না, তাদের শরীরের ভিতরে এক ধরনের কিচির শুরু হয়ে গেছে, অঙ্গ জ্বলে যাচ্ছে, না সহ্য করা যাচ্ছে, না বলা যাচ্ছে, না দেখা যাচ্ছে। ফলে তিনি অনেকের ঈর্ষার পাত্র রূপে এই মুহূর্তে পার্লামেন্ট আলোকিত করছেন। তা আমি কি বললাম, তার চেহারা ভালো, স্রোত ভালো, ড্রেস কোড ভালো, কথাবার্তা অসাধারণভাবে বলেন। 2 নম্বর হলো যে বিরোধী দলকে আক্রমণ করার ক্ষেত্রে তিনি একটা নতুন স্টাইল রচনা করেছেন।
যে স্টাইলটি অনেকটা তোফায়েল আহমেদের মতো, অনেকটা সুরঞ্জিত সেনগুপ্তর মতো, অনেকটা সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো, এমনকি মদুদ আহমেদের মতো, অর্থাৎ কম্বাইন্ডলি আমাদের এই গত 40 বছরের পার্লামেন্টের ইতিহাসে আমি যেটা 79 পার্লামেন্ট যেটা হলো সেই পার্লামেন্টটা কথা আমার মনে নেই, তবে তখন যে সংসদ নেতা ছিলেন অসাধারণ জিয়াউর রহমান সাহেবের জমানাতে যে পার্লামেন্ট ছিলেন, বলা হয় এটা ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড ফাইনেস্ট পার্লামেন্ট। আবার 1986 সনে যে পার্লামেন্টটা গঠিত হয়েছিল আওয়ামী লীগ জাতীয় পার্টি, ওটাও কিন্তু ফাইনেস্ট একটা পার্লামেন্ট ছিল। তো সেই সকল পার্লামেন্টে যারা উঠে এসেছিলেন পার্লামেন্টেরিয়ান রূপে এবং যারা সাস্টেন করেছিলেন তাদের মধ্যে সালাউদ্দিন কাদের চৌধুরী, মদুদ আহমেদ, ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, তারপর কাজী ফিরোজ রশিদ, এরপর তোফায়েল আহমেদ, তারপর সুরঞ্জিত সেনগুপ্ত, মানে এই নামগুলো বারবার ঘুরে ঘুরে চলে আসে। তো সেই দিক থেকে সালাউদ্দিন সাহেব লেখাপড়া জানা মানুষ, তো তিনি স্টাডি করেছেন যে বক্তব্যটা আসলে কেমন হওয়া উচিত। সেই বক্তব্যে যদি কিছু আরবি থাকে সাইদি সাহেবের মতো, কিছু কোরআনের আয়াত থাকে, যদি উর্দু শের থাকে, মির্জা গালিবের কোনো শের থাকে, আল্লামা ইকবালের কোনো শের থাকে, তাহলে জামাতের লোক আসলে বড় কথা বলতে পারবে না। এরপর সেখানে যদি ইংরেজি থাকে, সংবিধান থাকে, এবং আমাদের দেশের বেশিরভাগ মানুষ তো আসলে হিং সিং ফট জাতীয় কবিতা শুনতে পছন্দ করে। আপনি যদি কোনো জটিল বিষয় তাদের সামনে উপস্থাপন করেন, সেটা যদি আপনি ইমানুয়েল কান্ট, হেগেল, সানঝু, ইবনে খালদুন, মানে নামগুলো খুব পরিচিত, কিন্তু সবাই তাদেরকে ভয় পায়, কিন্তু আসলে কি লেখা আছে কেউ মানে পড়েনি। যদি বলা হয় আচ্ছা এটা মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন, বা এটা ঠিক ম্যাকিয়াভেলি বলেছেন, চাণক্য বলেছেন, এগুলো আমাদের দেশে অ্যাভেলেবল। কিন্তু যদি বলা হয় এই ন্যারেটিভটা মার্কাস অর্লিয়াস বলেছেন, রোমান সম্রাট মার্কাস অর্লিয়াস বলেছেন, এটা রাতারাতি উত্তর দেওয়া খুবই একটা কঠিন একটা বিষয়, যেটা বর্তমান সংসদে বিএনপির মধ্যে এবং জামাতের মধ্যে নেই বললেই চলে। নেই বলে মানে কেউ নেই, নো ওয়ান। তো সেই দিক থেকে এই জিনিসগুলো সালাউদ্দিন সাহেবের স্টাডি আছে এবং উনি জানেন, এবং এই কথাগুলো উনি বলা শুরু করেছেন। ফলে তিনি যখন কথা বললেন তখন পার্লামেন্ট একেবারে স্তব্ধ হয়ে থাকে, সবাই চুপচাপ হয়ে থাকে। এক পক্ষ তালি বাজায় আর এক পক্ষ গালে পারে তো নিজের গাল নিজে কামড় মারে, থাপ্পড় মারার কথা বললাম না, গালের উপর কিটপিট করে দাঁত খিমচে দিতে থাকে। তো সেই দিক থেকে তার যে এই যে কর্মকাণ্ড, এটা আপনি প্রশংসা করবেন না কি করবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়, বাট বর্তমান প্রেক্ষাপটে পার্লামেন্টের যে যোগ্যতা, পার্লামেন্টের যে নূর আলো, অন্যান্য মেম্বার অফ পার্লামেন্টের যে অ্যাক্টিভিটিস, তার থেকে আসলে উনি একেবারে ব্যতিক্রম। মানে কেবল প্রধানমন্ত্রী নয়, আরো বড় কিছু হওয়ার মতো যোগ্যতা তার রয়েছে বলে সবাই মনে করছেন, এবং ওইভাবে তাকে আবার যাতে মানে তাকে এমন কিছু প্রশংসা করলে যাতে প্রধানমন্ত্রী বেজার হন, ওইভাবে মানুষজন কথাবার্তা বলার চেষ্টা করছে। দ্বিতীয়ত যে বিষয়টি হলো যে নেতিবাচক যে বিষয়, সেই নেতিবাচক বিষয় সঙ্গত কারণেই ভারতের সঙ্গে তার একটা সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে কানাঘুষা হয়। তাকে সালাউদ্দিন, তাকে শিলন সালাউদ্দিন বলে তার প্রতিপক্ষরা গালাগালি করে, তিনি সালাউদ্দিন সাহেব নিজেও এটা ওয়াকিফল। তাকে জনাব এস আলম সাহেবের মেন্টর হিসেবে মনে করা হয়। এস আলম সাহেবের সঙ্গে তার সম্পর্কের সাথে যে একটা যোগ আছে, এবং তিনি যে কোনোভাবে এস আলমকে প্রোটেক্ট করতে চান, এটা তার যারা বিরোধী পক্ষ নানাভাবে তাকে উত্তক্ত করে, এবং সোশ্যাল মিডিয়াতে তাকে এবং তার পরিবারকে নিয়ে, ছেলেকে নিয়ে, অন্যান্য যারা আত্মীয় স্বজন আছে, এমনকি তার কন্যা সন্তান, তার স্ত্রীকে নিয়ে নানা রকম কুৎসা রটনা করে বট বাহিনী। এই জন্য তিনি বিরক্ত, এবং এই বট বাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তিনি ইতিমধ্যেই কঠোর পদক্ষেপ নেবেন, নতুন আইন তৈরি করবেন, সাইবার সিকিউরিটি ল, এটি নিয়ে তিনি ভয় দেখাচ্ছেন। আর
যেটি বাস্তব সেটি হইল এত সব কাজকর্ম করতে গিয়ে তিনি দল সামাল দিচ্ছেন, প্রধানমন্ত্রীর মেন্টর হিসেবে তার কি করা উচিত সেই বিষয়গুলো বুদ্ধি দিচ্ছেন। এমনকি যেমন ধরুন নুরু, রাশেদ, জুনায়েদ সাকি, তারপর মানে এই বাইরে থেকে যারা মন্ত্রী হয়েছেন এবং বিএনপির সঙ্গে যাদের সংযোগ ঘটেছে, এই পুরো সংযোগটাই আসলে জনাব শতভাগ সালাউদ্দিন সাহেবের মানে মেন্টরশিপে হয়েছে। তো কাজেই গণ অধিকার পরিষদের নুরুর বা নুরুর একসময় সেক্রেটারি রাশেদের কিংবা জুনায়েদ সাকির, শাহাদত হোসেন সেলিম যিনি বিএনপিতে যোগদান করেছেন নিজের দল এলডিপি বন্ধ করে, তারা ইত্যাদি সহ নাহিদ, সার্জিস, এদের সাথে যে সম্পর্ক, বিএনপির যে সম্পর্ক, এই টোটাল পলিটিক্যাল বিষয়টা আসলে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, কারণে হোক অকারণে হোক, গত 2 বছর যাবৎ সালাউদ্দিন সাহেব ডিল করছেন। এর আগে ভারত থেকে তিনি এই বিষয়গুলো ডিল করেছেন, আর এখনো তিনি এই বিষয়গুলো ডিল করে দিলেন। ধরুন প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটা সরাসরি বৈঠক করা দরকার, এই রাজনৈতিক অঙ্গনের লোকজন তারা কিন্তু দৌড়ে সালাউদ্দিন সাহেবের কাছে যান। তো সালাউদ্দিন সাহেব আবার সেটা টেলিফোন করে প্রধানমন্ত্রীর সঙ্গে তার বসার ব্যবস্থা করে দেন, ইত্যাদি ইত্যাদি নানা ঘটনা আসলে তাকে ব্যস্ত থাকতে হয়। আর যেহেতু তার একটা স্বপ্ন, মানে যে কোনো সময় হয় কি মানুষের মধ্যে সেলিব্রিটি হওয়ার যে স্বপ্ন, এবং কেউ যদি কোনো কারণে সেলিব্রিটি হয়ে যায় তা রক্ষা করার জন্য মানুষ ঘর ছাড়ে, সংসার ছাড়ে, প্রেম প্রীতি ভালোবাসা সব কিছু ছেড়ে দেয়। টেলিভিশন মুখ দেখাতে হবে, মানুষজন আলাপ আলোচনা করতে হবে, আমাকে লোকজন প্রশংসা করবে, এই বাহবা পাওয়ার জন্য, তালি পাওয়ার জন্য মানুষ প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেবে, রাষ্ট্রপতির পদ ছেড়ে দেবে, এমনকি আরো অনেক কিছু। তো সেই দিক থেকে সরকারের মধ্যে এখন সবচেয়ে মিডিয়ার কভারেজ পেয়েছে জনাব সালাউদ্দিন সাহেব। আর এই কাজগুলো তাকে করার জন্য প্রতিটি মুহূর্তে তার ভাষা, তার মানে তাকে সেই ধরনের ন্যারেটিভ তৈরি করতে হয় যে ন্যারেটিভ মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। আর এই কাজগুলো করতে গিয়ে তার যে সমস্যাগুলো হয়, তিনি তার যে মন্ত্রণালয়, সবচেয়ে বড় মন্ত্রণালয় ইফেক্টিভ স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যার আন্ডারে ধরেন বর্ডার সিকিউরিটি ফোর্স বিজিবি আছে, পুলিশ আছে, আনসার আছে, পাসপোর্ট অধিদপ্তর আছে, ফায়ার ব্রিগেড এবং সিভিল সার্ভিস আছে। এরপর এই পাসপোর্টের যে অফিসগুলো, বিদেশি যে মিশনগুলো আছে, সব মিশনগুলোতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বড় উইংস রয়েছে যারা ওখানে পাসপোর্ট ইস্যু করে। ওটা কিন্তু রাষ্ট্রদূতের অধীনে, তার মন্ত্রণালয়ের অধীন। ফলে এই মন্ত্রণালয়ের যে কর্মকাণ্ড, এর বাইরে এনএসআই আছে। তো এনএসআই এর যে এটা সরাসরি প্রধানমন্ত্রীকে করে রিক্রুট, মানে রিপোর্ট করে, কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এখানে একটা কোঅর্ডিনেশন আছে। এরপরে আপনার যাকে বলা হয় আন্তঃমন্ত্রণালয়, অনেকগুলো ভেটিং রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু মেট্রোপলিটন কোর্টে যে সকল মামলা হয়, রাষ্ট্রের যে জিআর মামলা হয়, সেই জিআর মামলাগুলো স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নেগোশিয়েট করে বা মন্ত্রণালয়ের সঙ্গে নেগোশিয়েট করে এই কাজগুলো করতে হয়, এবং এখানে তাদের অনেকগুলো ম্যাজিস্ট্রেটও নিয়োগ দিতে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই জিনিসগুলো মানে সব কিন্তু আইন মন্ত্রণালয় নয়, এই বিষয়গুলো কিন্তু তাকেই দেখাশোনা করতে হবে। বিশেষ করে যে সকল সিএমএম এবং সিজিএম যে সকল আদালত রয়েছে, এই সকল আদালতের জিআর মামলাগুলো, সেই জিআর মামলাগুলো পুরোটাই আসলে স্বরাষ্ট্রমন্ত্রীর মামলা করা, দেওয়া, প্রত্যাহার করা, এগুলো তার মন্ত্রণালয়ের কাজ। বিশাল একটা দায় দায়িত্ব রয়েছে। যদিও এগুলো আইন মন্ত্রণালয় অনেকটা করে, কিন্তু ভেটিংটা থাকতে হয়। আইন মন্ত্রণালয় শুধু ভেটিংটা দেয়, মতামতটা দেয়, কিন্তু কাজটা করতে হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে। এবং এই জন্য তাকে জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় রাখতে হয়। প্রত্যেকটা জেলা পরিষদ, থানা তো উপজেলা পর্যায়ে সবই আছে। ইটস এ হিউজ জব, এটা আনবিলিভেবল। এই মন্ত্রণালয়ের দায়িত্ব এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে বেশি। তো সেই বেশি কাজটি তিনি আসলে করতে পারছেন না। ও এর মধ্যে আবার র্যাব তো আছেই, র্যাব আছে, র্যাবের নতুন করে এই র্যাবের অ্যাক্টিভিটিস, তাদেরকে আবার গিয়ার আপ করা, বুস্টিং করা, সব মিলিয়ে মানে ওনার যে কাজ, সেই কাজটি সম্ভবত তিনি তার কাজের 10% মন্ত্রণালয় দিতে পারছেন বলে আমার মনে হয় না। 90% কাজই তিনি দলের জন্য করছেন, সরকারের জন্য করছেন, পার্লামেন্টের জন্য করছেন, এবং নিজের ইমেজ এটাকে বিল্ড আপ করার জন্য করছেন। এর বাইরে তো পার্সোনাল ঘুম, খাওয়া দাওয়া, প্রাকৃতিক কর্ম, বিনোদন,
কত কিছু থাকে। মধ্যে একদিন দেখলাম কক্সবাজারে তিনি সমুদ্রের তীরে হাঁটছেন, তারপর শেষে সেটাকে মানে যাকে বলা হয় হাইলাইট করে আবার ইন্টারনেটে ছেড়ে দেওয়া হয়েছে যে এইরকম জাতীয় নেতা সমুদ্রের তীরে আকাশের নিচে হাঁটছেন, গান গাচ্ছে। এজ এ ন্যাশনাল ফিগার হিসেবে তাকে কিন্তু উপস্থাপন করা হচ্ছে, বা তিনি হচ্ছেন বা তাকে করা হচ্ছে। তো এইগুলো নিয়ে যে বিতর্ক, সেই বিতর্কের মধ্যে সত্যিকার অর্থে আইন শৃঙ্খলার অবস্থা খুব খারাপ। সেই খারাপের আসলে কোনো আগামাথা নেই। আর স্বরাষ্ট্রমন্ত্রী তার এগেনস্টে অন্যান্য স্বরাষ্ট্রমন্ত্রীর মতো বলছেন আইন শৃঙ্খলার অবস্থা ভালো। এটি নিয়ে নেটিজন, ভুক্তভোগী, সাধারণ মানুষ তারা ঠাট্টা, মস্করা, টিটকারি করছে। যার যে কাজ সেই কাজ বাদ দিয়ে সে অন্য কাজ করছে, এগুলো নিয়ে সমালোচনা করছে। সবচেয়ে যে প্রবলেমটা দেখা দিয়েছে সেটা হলো বিএনপির অভ্যন্তরীণ ক্রন্দল, এবং এটা চাঁদাবাজি নিয়ে। এবং এই কাজে আওয়ামী লীগ এবং জামাতের যারা লোকজন আছে তারা পিছন দিকে পিন দিচ্ছে। মৌচাকের মতো জায়গাতে যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের 2 জনের সাথে চাঁদাবাজি নিয়ে গন্ডগোল হলো। একজনের হাতে আর একজন নির্মমভাবে মারা গেল, এবং সারা দেশে এই ঘটনাগুলো তোলপাড় হচ্ছে। অন্যদিকে খুন, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, চাঁদাবাজি, এটার কোনো রকম বাপমা নেই। রাষ্ট্রের প্রতি, পুলিশ বাহিনীর প্রতি মানুষের যে বিশ্বাস এবং আস্থার যে জায়গাটি যেভাবে সিঁড়ি ধরেছে, এটা অকল্পনীয়। এই অবনতিটা অকল্পনীয়। ছোট্ট একটা উদাহরণ বলে শেষ করব। সেটি হলো পুলিশের একটা গাড়ি সম্ভবত একটি অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা কোনো একটা জায়গাতে ধাক্কা দিয়েছে। তো ধাক্কা দেওয়ার পরও যেটা হয়, হয়তো পুলিশই অন্যায় করেছে। এখন পুলিশ বের হয়ে হয়তো বলছে তোর লাইসেন্স কোথায়, বা এখানে এখানে কি। এবং এই ঘটনায় এই ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা তারা যেভাবে পুলিশের গাড়ি পুড়িয়েছে, যেভাবে গাড়ি ভাঙচুর করেছে, পোড়ায় নাই, যেভাবে গাড়ি ভাঙচুর করেছে, ভয়ে পুলিশের ধারের কাছে আসেনি, ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। সেই যে মানে কি বলবো, লগি এবং বৈঠা যে আন্দোলন, সে আন্দোলনের সময় যেভাবে সাপের মতো করে লাশ মানুষকে পিটিয়েছিল আওয়ামী লীগের লোকজন, ওইভাবে পুলিশের গাড়ি আবার এই সালাউদ্দিন সাহেবের জামানাতে ব্যাটারি রিক্সাওয়ালারা সেভাবে পেটালো। পুলিশ সেখানে ভয়ে পালিয়ে চলে গেল। একের পর এক আওয়ামী লীগ মিছিল করছে, পুলিশ বাধা দেওয়া তো দূরের কথা, ক্ষেত্র বিশেষে তাদেরকে জায়গা করে দিতে হচ্ছে। বিএনপির মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সংঘাত হচ্ছে, জামাতের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সংঘাত হচ্ছে। এবং এই সময়টাতে মাত্র 100 দিনে যে পরিমাণ খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, যেটা টিআইবি রিপোর্ট করেছে, এটা অতীতের সকল রেকর্ড ব্রেক করেছে। এখন আপনি টিআইবি কে গালাগাল করতে পারেন, যা কিছু করতে পারেন, কিন্তু ঘটনাতে ঘটছে। আর মানুষের ইমান বলতে গেলে টলটল টলটল করছে। এই সরকার কয়দিন থাকতে পারবে? আর ইউনূস সাহেবের সরকারের যে পতন, সেই পতনের 1 নম্বর এবং প্রধানতম কারণ ছিল এই মববাজি আর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারা। এটি ইউনূস সাহেবের চাইতে বর্তমান জমানাতে আরো অবনত হয়েছে। কাজেই কেন সালাউদ্দিন সাহেবকে মানুষ প্রশংসা করবে? জাহাঙ্গীর সাহেব তো আর যা হোক না কেন, সে আগে মানে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর সাহেব। তো তিনি ভালো মানুষ ছিলেন, ঘুষ দুর্নীতিতে কোনো অভিযোগ ছিল না, এসালাম ঠেসালাম ভারতের কারোর সাথে কিছু ছিল না, সরল সোজা মানুষ ছিলেন। এই বাবু তুমি বিয়ে করছো, তোমার কি, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা বলতেন। নেহাত একজন ভদ্রলোক মানুষ, ফলে তার সাথে আসলে কেউ রাগ করে থাকতে পারতো না। তিনি একটা মানে সাবমিশ করতেন এবং চেষ্টা করতেন, তারপর তিনি কিছুই করতে পারেন নাই। তো সেই জায়গাতে যখন সালাউদ্দিন সাহেব প্রতিস্থাপিত হলো, পরিস্থিতির আরো অবনতি হলো, কিন্তু অন্যদিকে তার জৌলুস বেড়েই যাচ্ছে, চেহারা সুন্দর হয়ে যাচ্ছে, পোশাক আশাক ভালো হয়ে যাচ্ছে। তিনি এই দেখেন কোর্টে, এই যে পার্লামেন্টে যে তিনি শার্টটি পরেছেন এবং তার গায়ে যে ব্লেজারটি, কালো রঙের যে ব্লেজারটি, নিখুঁত একটা ব্লেজার, আপনারা কল্পনা করতে পারেন এটা ব্র্যান্ড কি?
কে বানিয়েছে, কত টাকা, কাপড় কি, এটা দেখতে এত সুন্দর লাগে কেন, আর তার শরীরে এটা মানাইলো কেন, ইত্যাদি নানা রকম বিষয়গুলো কিন্তু যারা ঈর্ষা করে তারা এগুলো করছে। এবং এর প্রেক্ষিতে হয়তো কিছু তালি হচ্ছে, কত কিছু ঈর্ষা হচ্ছে, কিন্তু সরকারের কিন্তু 12টা বেজে যাচ্ছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, হেফাজত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।